বাংলাদেশের ভয়ঙ্কর স্বৈরশাসক, যিনি কত শত মানুষের জীবন নাশ করেছে। শাসক গোষ্ঠী যেখানে তাকে একজন ভিলেনের মতো দেখত, সেখানে তার সমর্থকদের জন্য সে ছিল হিরো। ৭ই মার্চ ২০০৭, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোড। ঘড়ির কাঁটা তখন ভোরের দিকে। একটি পুলিশ ইনভেস্টিগেশন টিম সেখানে পৌঁছায়। এক শান্ত গভীর রাত, ঘরের ভিতরে সবেমাত্র ঘুমাচ্ছে এক পরিবার। ঠিক তখনই একদল সশস্ত্র সেনা সদস্য একটা বাড়ি ঘিরে ফেলে। তারা এদিক ওদিক দেখছিল, এমনকি কিছু বুঝে ওঠার আগেই ঠিক তখনই একের পর এক সেনা সদস্য তাদের ঘরে ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যে সেই বাড়ি থেকে এক ব্যক্তিকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুক্ষণ আগেও সেখানে কোনো শব্দ ছিল না। আশ্চর্যের বিষয় হলো, সেখানে কোনো মানুষও ছিল না। ইনফ্যাক্ট তাকে কিন্তু কোনো কথা বলার সুযোগও দেওয়া হয়নি। এটা কোনো থ্রিলার মুভির স্ক্রিপ্ট নয়, এটি ছিল বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অ্যারেস্ট করার সেই ভয়াবহ ঘটনা। বন্ধুরা, ঠিক ১৯ বছর পর এই একই মানুষটা যখন দেশে ফিরলেন, তখন লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। বুলেট প্রুফ বাস কয়েক মাইল ধীর গতিতে চলছিল। কারণ ছিল, সমর্থকরা তাকে চোখের সামনে দেখতে চাইছিল। আর মাত্র ৫২ দিনের মধ্যে এই মানুষটাই হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন হলো, একজন মানুষকে যদি সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, ১৮ মাস জেলে রাখা হয়, আর ১৭ বছর দেশ থেকে দূরে সরিয়ে রাখা হয়, তাহলে সেই মানুষ কিভাবে আবার ফিরে আসেন ক্ষমতার একদম শীর্ষে? আজকের ভিডিওতে আমরা বুঝব তারেক রহমানের জীবনের সবচেয়ে অন্ধকার আর সবচেয়ে নাটকীয় অধ্যায়টা, যেটা শুরু হয়েছিল একটা ক্যান্টনমেন্টের বাড়িতে আর শেষ হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তারেক রহমানের জন্ম ১৯৬৮ সালে। তার বাবা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তার মা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী। যদি এক কথায় বলতে যায়, তাহলে তারেক রহমান জন্মেছেন এমন একটা পরিবারে, যে পরিবারের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস প্রায় একই সুতোয় বাঁধা। কিন্তু এই উত্তরাধিকার শুধু ক্ষমতার ছিল না, ছিল ট্র্যাজেডিরও। ১৯৮১ সালে তার বাবা জিয়াউর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন। তারেকের বয়স তখন মাত্র ১২ বছর। আর এখান থেকে শুরু হয় সেই চক্র, যেটা পরবর্তী ৪ দশক ধরে এই পরিবারকে তাড়া করে বেড়ায়। ক্ষমতা, ষড়যন্ত্র আর মৃত্যু। চলুন এবার ফিরে যায় ২০০৭ সালে। তখন বাংলাদেশে জরুরি অবস্থা জারি। ক্ষমতায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। রাজনীতিবিদদের উপর দুর্নীতি দমন অভিযান চলছে পুরো দমে। ৭ই মার্চ ২০০৭ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় দুর্নীতি দমন কমিশনের একটা মামলায়। অভিযোগ ছিল, তার ও তার স্ত্রী জুবাইদা রহমানের ঘোষিত আয়ের বাইরে প্রায় ৪.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ আছে। কিন্তু গ্রেপ্তারের পরে যা ঘটে, সেটা শুধু একটা আইনি প্রক্রিয়া ছিল না। বিএনপির ভাষ্যমতে এবং পরবর্তীতে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, রিমান্ডে থাকাকালীন তারেক রহমানের উপর চালানো হয় ভয়াবহ শারীরিক নির্যাতন। তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই নির্যাতনে তার মেরুদণ্ড পর্যন্ত ভেঙে যায় বলে দাবি করা হয়। আর এখানে গল্পটা আরও করুণ হয়ে ওঠে, কারণ তারেক রহমান একা ছিলেন না। তার ছোট ভাই আরাফাত রহমান কুকু, তাকেও একই সময়ে গ্রেপ্তার করা হয় মায়ের সঙ্গেই। বিএনপির ভাষ্য অনুযায়ী রিমান্ডে কুকুর উপর নির্যাতন চালানো হয় এবং সেই নির্যাতনের ফলেই নাকি তার হৃদযন্ত্রে স্থায়ী সমস্যা তৈরি হয়। প্রায় ১৮ মাস কারাগারে কাটানোর পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পান। কিন্তু মুক্তি মানে স্বাধীনতা ছিল না। মুক্তির পর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যান। আর তারপর বন্ধুরা, যেটা শুরু হয় সেটা ছিল ১৭ বছরের এক দীর্ঘ নীরব নির্বাসন। ২০১২ সালে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। ১ বছরের মধ্যে সেটা মঞ্জুর হয়ে যায়। এদিকে দেশে তার বিরুদ্ধে একের পর এক মামলা জমতে থাকে। ২১ আগস্টে গ্রেনেড হামলার মামলা, অর্থ পাচারের অভিযোগ, মানহানির মামলা, মোট মিলিয়ে অন্তত ৪০টিরও বেশি মামলা। আর এই পুরো সময়টায় লন্ডনে বসেই তিনি বিএনপির সাংগঠনিক নেতৃত্ব চালিয়ে যান। দূর থেকে দল চালানো, দূর থেকে রাজনীতি করা। এদিকে পরিবারের ট্র্যাজেডি চলতেই থাকে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। এমন এক মৃত্যু, যা বিএনপির বিশ্বাস অনুযায়ী সরাসরি সেই ২০০৭ সালের নির্যাতনের সঙ্গে জড়িত। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে নিজের ভাইয়ের মৃত্যুর খবর পান তারেক রহমান। ফিরতে পারেননি জানাজাতেও। বছরের পর বছর কেটে যায়। ক্ষমতায় তখন আওয়ামী লীগ। কিন্তু ইতিহাস বলে, ক্ষমতা কখনো স্থায়ী হয় না।
2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে শুরু হয় ব্যাপক ছাত্র জনতার আন্দোলন। সেই আন্দোলনের চাপে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার। আর ঠিক এখানেই বন্ধুরা ইতিহাস একটা নতুন মোড় নেয়। 17 বছর পর দরজা খুলে যায় তারেক রহমানের জন্য। 25 ডিসেম্বর 2025 তারেক রহমান পা রাখেন বাংলাদেশের মাটিতে। দ্য ইকোনমিস্টের বর্ণনা অনুযায়ী তিনি যখন বুলেট প্রুফ বাসে করে ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন। বাসটা কয়েক মাইল ধীর গতিতে চলে, কারণ অপেক্ষামান মানুষ তাকে চোখের সামনে দেখতে চাইছিল। 17 বছরের নির্বাচন শেষ, আর তারপর যা ঘটে সেটা রূপকথার মতো শোনালেও সম্পূর্ণ বাস্তব। 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জয়লাভ করে 2/3 বেশি আসনে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তারেক নিজে জয়ী হন 2টি আসনে, ঢাকা 17 এবং বগুড়া 6। আর 17 ফেব্রুয়ারি বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। যে মানুষটাকে একদিন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি শপথ নেন বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। শপথের পরের ভাষণে তারেক রহমান বলেছিলেন, যারা তার দলকে ভোট দেননি তাদের অধিকারও সমান। পরে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আবার বলেন, প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। কথাগুলো শান্তির, কিন্তু ইতিহাস আমাদেরকে শিখিয়েছে ক্ষমতার পালাবদল কখনোই এত সহজ হয় না। একজন মানুষ যিনি নিজের নির্যাতনের শিকার হয়েছেন, যার ভাই নির্যাতনের ক্ষত বয়ে বেরিয়েছেন মৃত্যু পর্যন্ত, যিনি 17 বছর নিজের দেশ থেকে দূরে ছিলেন, সেই মানুষ যখন ক্ষমতার শীর্ষে বসেন তখন প্রশ্ন উঠে স্বাভাবিকভাবেই, প্রতিশোধ নেবেন না এই কথা বলা আর প্রতিশোধ না নেওয়া, এই দুটোর মধ্যে ফারাকটা সমানই বলে দেয়। বন্ধুরা, তারেক রহমানের এই গল্প আসলে শুধু একজন রাজনীতিবিদের গল্প না, এটা এমন একটা পরিবারের গল্প যাদের ইতিহাস লেখা হয়েছে ক্ষমতা আর ট্র্যাজেডির মিশ্রণে। একজন বাবার হত্যা দিয়ে শুরু, একজন ভাইয়ের অকাল মৃত্যু দিয়ে চলা, আর নিজের 18 মাসের কারাবাস, 17 বছরের নির্বাসন দিয়ে টিকে থাকা। এখন প্রশ্ন হলো, এই মানুষটা যখন ক্ষমতার চূড়ায়, তখন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে? পুরনো ক্ষত মেরামত হবে নাকি নতুন করে খুলে যাবে? সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে সময়ের জন্য। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটা অনেকক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।